ক্লাস শুরু করি। লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত এসেছিলাম। পিটের ডেফিনেশন দেওয়া হয়েছিল। পিট হচ্ছে এরকম একটা ক্যাভিটি যার ডেপথ হচ্ছে অনেক বড় দেন দ্য ডায়া, এবং আমরা সারফেস থেকে শুধু ডায়াটুকু দেখতে পাই, ডেপথ বুঝতে পারি না। এক্সট্রিমলি লোকালাইজড অ্যাটাক ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট, কারণ এরকম একটা পিট যা এত দূর গেছে, আর এটা পিট না, এটা একটা ক্যাভিটি যা বেশি দূর যায়নি। এটা পিট বাই ডেফিনেশন ইটস নট এ পিট। এইটা আমি সারফেস থেকে, এটা হচ্ছে সারফেস। আমি সারফেস থেকে এটা দেখতে পাবো, ইটস ভিজিবল, কিন্তু এটা দেখা যাবে না। এটার করেশন এই পর্যন্ত গেছে। সো এই সমস্ত জায়গায় করেশন প্রোডাক্ট, এবং এই করেশন প্রোডাক্টটা বেরিয়ে আসা অনেক ডিফিকাল্ট, কারণ এই ছোট জায়গা থাকার কারণে ও সাইড ম্যাটেরিয়াল ওকে চাপ দিয়ে রেখে দেবে, করেশন প্রোডাক্ট বেরোতে পারবে। সো এই জায়গাটা করেশন প্রোডাক্ট দিয়ে ঢাকা থাকবে, এবং অল্প একটু করেশন প্রোডাক্ট ভিতরে রাখ হয়ে গেছে। এটা অনেক বড় হওয়ার কারণে সো এখানে করেশন প্রোডাক্ট অনেক বেশি, এবং যেহেতু সাইডটা ন্যারো না, ওয়াইড, এটা বেরিয়ে যাবে। সো এই জায়গায় একটা গর্ত দেখতে পাবো। সো ভিজিবল, আমি বুঝতে পারবো, আর এটা আমি বুঝতে পারবো। এরকম যদি 100টাও থাকে, তার 100টা দেখিয়ে আমি তার বেসিসে আমি রিপোর্ট করব। আর এরকম যদি একটা থাকে, মাত্র একটা আছে, সেটা আমি দেখতে পাবো না। কিন্তু এরকম 100টা এই ম্যাটেরিয়ালটার ফেলিওরের কারণ না। ম্যাটেরিয়ালের ফেলিওর কারণ হচ্ছে এই একটাই, কারণ এর ইফেক্টিভ ক্রস সেকশন এতটুকু আছে। So definitely it will fail from along this line. এরকম 100টা ফেলিওরের কারণ হবে। So it is often difficult to detect করতে আমরা পারি না। সো এটা অনেক একটা ডিস্ট্রাকটিভ এবং এক্সট্রিম সাডেননেস। যেহেতু আমরা এটা ডিটেক্ট করতে পারিনি, আমরা ওইরকম 100টার বেসিসে আমরা রিপোর্ট দিয়েছি যে ইফেক্টিভ ক্রস সেকশন কতটা আছে, ইফেক্টিভ ক্রস সেকশন এতটা আছে, সেই পরিমাণ লোড দেওয়া যাবে। ওই পরিমাণ লোড দিলে কি হবে, এটা ফেল হয়ে যাবে, এই জায়গা থেকে ফেল হয়ে যাবে। সো এক্সট্রিম সাডেননেস, ভূমিকম্পের মতো এটা ম্যাটেরিয়ালটা আমাদের অজান্তেই ফেলিওর হয়ে যায়। দাস দ্য পিটিং করেশন ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস ছিল। ওই যে সারফেস থেকে যেমন বলা হচ্ছিল যে কি সারফেসটা দেখতে কেমন, সারফেসটা দেখতে এরকম, এবং এটাও এনলার্জ করা হয়েছে, ম্যাগনিফাই করে দেখা যাচ্ছে। ম্যাগনিফাই, এই যে সারফেসে একটা হচ্ছে পিট, এটা ওই ভিতরে অনেক দূর চলে আসছে, ভিতরে সারফেসটাকে অনেকটা ম্যাগনিফাই করার পরে তারপর আমরা দেখতে পাচ্ছি। এবং এর ভিতরে কোনটা, এই যে সারফেসে এই যে ছোট একটু দেখা যাচ্ছে এইটা, নাকি সারফেসে এই বড় একটু দেখা যাচ্ছে এইটা, কোনটা সব থেকে বেশি গভীরে গেছে আমি জানি না। হ্যাঁ, আমি হয়তো অবজার্ভ করে আমি এইটা দেখতে পাবো, কিন্তু এইটা হয়তো বেশি ভিতরে যায়নি, বেশি ভিতরে হয়তো এইটাই গেছে। সো এটা আমি বুঝতে পারবো। এবং এই পিটিং এর অ্যাপিয়ারেন্সটা, সারফেসের অ্যাপিয়ারেন্সটা বলা হচ্ছে কি 18 SS এর ভিতরে ঘটে বাই অ্যাসিড ক্লোরাইড সলিউশন। সমুদ্রের পানিতে SS প্রোটেকশন দিতে পারে না। তোমরা ইএমএফ সিরিজ পড়ানোর সময় বলা হয়েছিল যে ইএমএফ সিরিজে আয়রন হচ্ছে এখানে, আর ক্রোমিয়াম তার নিচে আছে, আয়রন নিচে, ক্রোমিয়াম, সিলভার আছে উপরে, কপার আছে উপরে, জিঙ্ক আছে নিচে। তোমাদের ক্লাস টেস্টে একটা কোশ্চেন ছিল যে আয়রন ক্রোমিয়ামের সাথে যদি কাপলিং করা হয় ইন অ্যাটমসফেরিক এয়ার হুইচ উইল অ্যাক্ট অ্যাজ অ্যানোড, তখন উত্তর হচ্ছে আয়রন উইল অ্যাক্ট অ্যাজ অ্যানোড। অ্যাটমসফেরিক এনভায়রনমেন্টে ক্রোমিয়াম অবস্থান উপরে চলে যায়। তো ওই কনসেপ্টটাই এসএস এ আসে, অ্যাটমসফেরিক এনভায়রনমেন্ট। কিন্তু HCl এনভায়রনমেন্টে কি হয়, HCl এনভায়রনমেন্টে ক্রোমিয়াম এই জায়গাতেই থেকে যায়। ফলে এটাও কোশ্চেন ছিল, দুটাই কোশ্চেন ছিল। HCl এনভায়রনমেন্টে কি হবে,
ক্রোমিয়াম উইল অ্যাক্ট অ্যাজ অ্যানোড, যদি ক্রোমিয়ামকে আয়রনের সঙ্গে কাপলিং করা হয়। সোডিয়াম সমুদ্রের পানিতে, অ্যাসিড ক্লোরাইড সলিউশনে, সমুদ্রের পানিতে অ্যাসিড ক্লোরাইড থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে, কি হয় ওই 18,8SSO করেশন হয়, কারণ ক্রোমিয়াম প্রোটেকশন দিতে পারে না, পিটিং করেশন দিতে হবে, এগুলো হচ্ছে পিটিং করেশন এবং এর ডেপথ অনেক গভীর। একটা স্কেমেটিক ডায়াগ্রাম দেখানো হচ্ছে যে ফিগার এতে কোনো করেশন হয়নি, ফিগার বিতে করেশন হয়েছে এবং 4টা পিট দেখানো হচ্ছে, 4টা পিট, 1টা পিট, 2টা পিট, 3টা পিট, 4টা পিট, প্রত্যেকটারই তোমার ডেপথ ডায়ামিটার থেকে বড়। As per definition, these four are pits. তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমার জিনিসটা ক্রস সেকশন আর এতটা নাই, ক্রস সেকশন হচ্ছে এতটুকু, ক্রস, এখন অ্যাকচুয়াল ক্রস সেকশন এটা আছে, একটা মাত্র পিট যদি মাত্র একটা পিট যদি এত দূর আসতো, তাহলে আমার ইফেক্টিভ ক্রস সেকশন হয়ে যেত এতটুকু। বেশি পিটের দরকার নেই, একটা পিট হলেই হলো। ইম্পর্টেন্ট হচ্ছে কত ডেপথে গেছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সো পিটিং হচ্ছে এটাতে, আর তাহলে ওভারঅল ক্রস সেকশন হচ্ছে এইটা। অরিজিনাল ডেপথ হচ্ছে ডি, আর ইফেক্টিভ ডেপথ হচ্ছে D1, লোড নেবে D1, সো D1 ইজ লেস দ্যান ডি। আমরা যদি মিস করে ফেলি তাহলে আমরা মারাত্মক একটা ভুল করি, এবং মিস করাটা খুবই স্বাভাবিক। আমরা সামনের কয়েকটা স্লাইডে এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবো, মানে কতটা ধোকার ভিতরে পড়ে যায় পিটিং আমরা বের করতে চাই, খুবই ডিফিকাল্ট পিটিং খুঁজে বের করা। এভালুয়েশন অফ পিটিং ড্যামেজ, এই যে বলা হচ্ছে, এখানে আমরা বুঝতে পারবো যে পিটিং ড্যামেজের এভালুয়েট করা, খুঁজে বের করা কতটা কঠিন আসলে। আমরা করেশন দুইটা মেথডে, কোন মেটালের কি পরিমাণ করেশন হলো দুইটা মেথডে মেজার করি, ম্যাগনিটিউডটা বের করি দুইটা মেথডে। একটা হচ্ছে ওয়েট লস মেথড, ওয়েট লস, যে এনভায়রনমেন্টে যে মেটালের করেশন আমরা করতে চাই, সেই এনভায়রনমেন্টে সেই মেটাল রাখা হয়, শুরুতে তার ওয়েট নেওয়া হয়, পরে তার ওয়েট নেওয়া হয়, এই দুই ওয়েটের ডিফারেন্স, আর ডিফারেন্স নেওয়া হয়, আর শুরুর ক্রস সেকশনাল এরিয়া নেওয়া হয়, আর টাইম নেওয়া হয়। সো ওয়েট লস মেথডে ইউনিট হচ্ছে MDD, মিলিগ্রাম, এম হচ্ছে মিলিগ্রাম পার ডেসিমিটার স্কয়ার। এরিয়া লাগবে, প্রতি এরিয়াতে কি কত মিলিগ্রাম লস হচ্ছে, আর সময় লাগবে, যত সময় বেশি হবে তত ওয়েট লস বেশি হবে। সো পার ডে, MDD একটা ওয়েট লস মেথড, ইউনিট হচ্ছে MDD, মিলিগ্রাম পার ডেসিমিটার স্কয়ার পার ডে। আর আরেকটা হচ্ছে সেকেন্ড, আরেকটা মেথড হচ্ছে ডেপথ অফ পেনিট্রেশন, কি পরিমাণ পাতলা হচ্ছে মেটালটা করেশনটা, থিনিং। এইটা ইউনিট হচ্ছে MPY, MPY হচ্ছে মিলস, পিতে হচ্ছে পার, ওয়াই হচ্ছে ইয়ার। and what is মিল? মিল হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ। This one is, এটাকে 1 মিল বলা হয়। This one is equal to 1 মিল। 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগকে 1 মিল বলা হয়। মানে থিনিং এ যখন মেথডে যায় তখন তার ইউনিট হচ্ছে MPI, MPI মানে হচ্ছে মিলস পার ইয়ার। আর হোয়াট ইজ মিল? মিল হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ। তার মানে প্রতি, আমরা যদি 5 মিল হয়, আমরা যদি কোনো করেশনে থিনিং এ বলি 5 মিল, তার মানে এক বছরে ওই মেটালটা সারফেস থেকে 5/1000 ইঞ্চ মেটাল সরে যাচ্ছে, থিনিং হয়ে যাচ্ছে। তো যে মেথডে যায় না কেন, এই দুইটা মেথডে করেশন মেজার করা হয়, যে মেথডেই যায় না কেন এই দুইটাই পিটিং এর ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট। কারণ কি, মেটাল লস ইজ ভেরি স্মল and doesn't indicate depth of penetration.
মেটাল লস ইজ ভেরি স্মল। কিভাবে বলা হলো যে পিটিং, একটা পিটিং এর আমরা ছবি আঁকি, একটা পিটিং এর ছবিটা হচ্ছে এইরকম। সো এরকম একটা পিটিং হচ্ছে, এটা অনেক বড় করে বোঝানোর জন্য বড়। সো মেটাল লস কোন জায়গায়, মানে সমস্ত মেটাল যদি বেরিয়ে যেত তাহলে এই জায়গাটা খালি হয়ে যেত। সো এই জায়গাটা করেশন হয়েছে পুরো জায়গাটা, কিন্তু বললাম এইটা খুব ন্যারো হওয়ার কারণে এই করেশন প্রোডাক্টটাকে চাপ দিয়ে ধরে রাখবে। এটা অনেক বড় হলে করেশন প্রোডাক্টকে চাপ দিয়ে ধরে রাখতে পারে না, করেশন প্রোডাক্টটা খুব সহজে বেরিয়ে আসতো। তো সেই ক্ষেত্রে আমরা মেটাল লস মেথডে গেলে সুবিধা ছিল। কিন্তু মেটাল লস মানে হচ্ছে মেটাল লস ইজ ভেরি স্মল। এই যে করেশন প্রোডাক্টটা বেরোতে পারবে না, আটকা পড়ে থাকবে, ওই উপর থেকে হয়তো সামান্য একটুখানি বেরিয়ে যাবে, একদম উপর থেকে। ও যত উপরে যাচ্ছে তত একটু ওয়াইড হয়ে যাচ্ছে, উপর থেকে সামান্য একটু বেরিয়ে যাবে, আর বাকি এই জায়গার মেটাল সব থেকে যাবে। তাহলে অ্যাকচুয়াল মেটাল লস আমরা পাবো না এই ক্ষেত্রে। সো আমরা যে এটা কতদূর গেছে মেটাল লস দিয়ে আমরা বুঝতে পারি, মেটাল লস আমরা বুঝতে পারি এটা কতদূর গেছে। তা এটা আমরা যেহেতু মেটাল লসটা পুরোটা আমরা বুঝতে পারবো না, পুরোটা আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আনতে পারবো না, সো রিয়েল ডেপথ অফ পেনিট্রেশন আমরা বুঝতে পারবো। সো মেটাল লস মেথড এখানে অ্যাপ্লিকেবল না, কারণ মেটাল লস করেশন যেটা হচ্ছে সেই মেটালটা লস হচ্ছে। সো কনভেনশনাল ওয়েট লস মেথড ইজ নট ইউজড। সো ওয়েট লস মেথড এটা ইউজ করা যায় না। তাহলে আরেকটা কি আছে, সেকেন্ড মেথড থিনিং। থিনিং আমরা কিভাবে বুঝবো এখানে, এটা তো হিডেন অবস্থা আছে, হিডেন অবস্থা আছে। স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েশন ইন পিট ডেপথ অন এক্সপোজ সারফেস। হ্যাঁ, আমার পিট ডেপথ বুঝতে হবে, আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা, আর কিছুই দেখতে পাচ্ছি না, দিস ইজ ভিজিবল, এই জায়গাটা ভিজিবল। এখন এই একটা ভেরিয়েশন আছে সারফেসে, যে জায়গাটা আমি দেখতে পাই সেখানে একটা ভেরিয়েশন হয়। এটা একটু পরেই আমি আবার আরো ক্লিয়ার করছি, এটা ইম্পর্টেন্ট, এই জন্য নীল কালি দিয়ে দেখানো হচ্ছে। আর একটা কি, মেজারমেন্টস আর পিট ডেপথ আর কমপ্লিকেটেড, এটা খুবই কমপ্লিকেটেড। সো পয়েন্ট দুটো এখানে বলা হলো, এই পয়েন্ট দুটো পরের স্লাইডে এক্সপ্লেন করা হচ্ছে। ফার্স্ট ওয়ান কি, আমি ওয়েট লস মেথডে যেতে পারবো না, কারণ আসলে যে মেটাল লসটা হচ্ছে পুরোটা আমরা মেজার করতে পারি না, মেটালটা আটকা পড়ে যায়। আর একটা হচ্ছে আমরা যে থিনিং মেথডে যাব, তাহলে আমরা অ্যাকচুয়াল ফিগার পাই না, একটা ভেরিয়েশন পাই সারফেস থেকে। আর পিট ডেপথ খুব কমপ্লিকেটেড। কেন, এই দুটো আমরা এখন এক্সপ্লেন করব। ফার্স্ট ওয়ান, স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েশন ইন পিট ডেপথ ইজ অন এক্সপোজ সারফেস। এইটা নীল কালিটা আমরা এক্সপ্লেন করছি। ফার্স্ট আমি সোসাইটির একটা এক্সাম্পল দেই। আমার মানুষ আছে, অনেক খাটো মানুষ আছে, সম্ভবত তাদের বামন নাকি যেন বলে, খুব খাটো মানুষ। আর মিডিল হাইটের মানুষ আছে। কোন মানুষগুলো সোসাইটিতে বেশি, খুব লম্বা, খুব খাটো, আর মিডিল হাইট? কোন মানুষ সোসাইটিতে বেশি? মিডল হাইট। মিডিল হাইট সব থেকে বেশি, তাই না? সব থেকে বেশি। ফিটিং এরও তাই। এই যে আমি সারফেস নিলাম, আমি এই সারফেস, টপ সারফেস, আমি কতগুলো এই ফিটিং হবে। সো ফিটিংও হবে এরকম, মিডিল হাইটের ফিটিং গুলো অনেক বেশি হবে, একটা, দুটা, তিনটা, চারটা মানে ধরে নাও 40টা আছে। আর অল্প হাইটে, অল্প ডেপথের কম হবে, একটা ধরে নিই, বা আমি আরো একটু বেশি ধরলাম, দুইটা ধরলাম। আর খুব বেশি হাইটেরও খুব কম হবে, একটা। ওই সোসাইটির মতো, কারণ বেশি দূর যেতে গেলেও তো একটা রিজন লাগবে, সেই রিজন কম, এটা এইরকম রিজন কম বেশি দূর যাওয়ার জন্য। আবার কম দূর যেতে গেলেও সেরকম রিজন কম, যেটা ইউজুয়াল যে রিজন তার জন্য ওই মিডিল ডেপথের এইগুলো হচ্ছে, সেটাই কাপ দিয়ে দেখানো হচ্ছে, নাম্বার অফ পিট, আর এদিকে পিট ডেপথ।
সো পিট ডেপথ দেখো কম পিট ডেপথ, এদিকে পিট ডেপথ তার সংখ্যা কম, এখানে দুটো দেখা যাচ্ছে। সো মিডিল পিট ডেপথ কতটুকু, এখান থেকে এতটুকু, এটার সংখ্যাটা সব থেকে বেশি অ্যাভারেজ, এটা 4টা দেখা যাচ্ছে। আর অনেক বেশি পিট ডেপথ এখান থেকে এই পর্যন্ত, অনেক বেশি পিট ডেপথ, সেটাও কটা, 1টা 2টা। কিন্তু এই মেটালটা ফেল করবে কোন জায়গা দিয়ে? এই মেটালটা ডেফিনেটলি ফেল করবে এখান দিয়ে। এটা 1000 হলেও কিছু যায় আসে না, এটা একটাই যদি থাকে সেই একটাই এখান দিয়ে ফেল করবে, একটাই হচ্ছে ফেলিওরের রিজল্ট। সো স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েশন বলতে বলা হচ্ছে যেটা আমার জন্য ডেঞ্জারাস সেইটা অনেক কম, আমরা এভালুয়েট করি হচ্ছে অ্যাভারেজটা, বেশি সংখ্যায় বেশিটা। এবং আমি যখন ইনভেস্টিগেট করবো উপর দিয়ে, ঠিক আছে এমন হতে পারে এটাও আমি মিস করেছি, এটা মিস করলে কি আছে, ওই অনুরূপ আরেকটা তো আমি ধরতে পেরেছি। এরকম যে 4টা আছে বা 40টা, আমি বললাম 10 গুণ ধরে, 40টা মিস করবো খুবই আনলাইকলি, এটা হতেই পারে না 40টা মিস করবো। তার মানে এরকম 40টার ভিতরে আমি খুব র ইন্সপেক্টর হলেও, আনস্কিল ইন্সপেক্টর হলেও আমি 2টা বের করতে পারবো, এরকম 40টার ভিতরে 38টা মিস করলাম, একেবারে বললাম কিছুই জানি না, কিন্তু 2টা আমি ধরতে পারবো। 2টা ধরতে পারলেই কি হয়ে গেল, 2টা ধরতে পারা আর 40টা ধরতে পারা একই কথা, এই একই হাইটের চেয়ে। কিন্তু এইটা ধরতে পারা একটাই আছে, এবং যেটা খুবই, এটা ছোট, খুবই ছোট, অতটা গর্তও দেখতে পারবো না, কভার্ড উইথ করেকশন প্রোডাক্ট থাকবে, এটা আমি ধরতে পারবো না, মাত্র একটাই আছে। ওখানে অত বড় বড় 40টার ভিতরে আমি বললাম যে আমি 38টা মিস করেছি, কিন্তু 2টা ডেফিনেটলি আমি ধরতে পেরেছি। আর এখানে আমাকে এত স্কিলনেস লাগবে এটা বুঝতে গেলে, ওই একটা হবে, ওই একটাকেই ধরতে হবে, মোস্ট আনলাইকলি। পসিবিলিটি কত, লেস দ্যান 1% পসিবিলিটি। সো এটা কোনোদিন রিয়েলিস্টিক হবে না, আমি ধরতে পারবো না, সো ডেঞ্জারাস। সো পিট ডেপথ এর সাথে নাম্বার অফ পিটস এর অথবা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ডেঞ্জারাস পিটস রিলেশন হচ্ছে এরকম, যে প্রবাবিলিটি of finding the dangerous pit is very, very low, less than 1% or almost sometimes 0%. আমি ধরতে পারবো অন্য কোনো, যেটা আমার জন্য ক্ষতির কোনো কারণই না। সো এটা একটা প্রবলেম, যেটা নীলকালিকে বলে যে স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েশন। আমি লজিক্যালি ওইগুলো দেখতে পাবো, এটা দেখতে পাবো। আর একটা যেটা বলা হচ্ছে পিট ডেপথ মেজার করা খুবই ডিফিকাল্ট, সেটা হচ্ছে আমরা ছবিটাকে বুঝে আসি। আমরা কি করি, আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে মনে করে নিই যে একটা ইন্ডাস্ট্রির রুফিং ম্যাটেরিয়াল আছে, এই রুফিং ম্যাটেরিয়ালটা তার করেকশন কেমন হবে এনভায়রনমেন্ট। রুফিং ম্যাটেরিয়াল কি অনেক বড় রুফিং ম্যাটেরিয়াল, একটা ইন্ডাস্ট্রি আছে, তার লম্বা একটা ঘর আছে, সেই ঘরে ছাদে যে ম্যাটেরিয়াল আছে হয়তো বা ডেউটিনি আছে, সেটা তো অনেক বড়, অনেক বড়, ওদিকে আরো আছে, ডান সাইডে আরো আছে। এখন আমাকে বলা হলো আমি হচ্ছে ওই ডেউটিন সাপ্লাই দেই, আমাকে বলা সাপ্লাইয়ের সময় আমার কাছে ওরা জানতে ছিল কেনার সময় এটা লাইট কত, তো অত ওদের ইন্ডাস্ট্রিতে যত ডেউটিন দিতে হবে, যত লম্বা, যত সারফেস এরিয়া, পুরো আমি কি করব, আমার ইঞ্জিনিয়ার আছে, আমি ইঞ্জিনিয়ারকে বলবো, আমি মালিক, যে এটা লাইট কেমন হবে তুমি ল্যাবে টেস্ট করে বলে দাও। তা আমার ইঞ্জিনিয়ার তো ওই যে তার ইন্ডাস্ট্রিতে যত বড় রুফিং ম্যাটেরিয়াল আছে, যত এরিয়া, ওই পুরো এরিয়া তো ল্যাবে টেস্ট করতে পারবে না, পারবে কি, কোনোদিনই সম্ভব না, ইম্পসিবল। সে করবে কি, একটা ছোট একটা টুকরা নিয়ে আসবে, ওই একই ম্যাটেরিয়ালের ছোট একটা টুকরা নিয়ে, ধরো এই ছোট একটা টুকরা, যার আরবিট্রারি মানে কাল্পনিক একটা এরিয়া, ইউনিট ছাড়া ওয়ান ধরলাম, সে ল্যাবে কি করবে, ল্যাবে এটা নিয়ে একটা বড় একটা বিকারি নিল, ঠিক আছে, একটা বিকারি নিল, একটা বিকারের ভিতরে করবে ওই যে এনভায়রনমেন্ট আছে, এখানে যা যা থাকে, যত ময়েশ্চার পার্সেন্টেজ থাকে, যদি অন্য কোনো কিছু থাকে, সেই এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করে এইটা করেকশন মেজার করলো। থিনিং মেথড হতে পারে, যে কোনো মেথড হতে পারে।
ফিলিং মেথডে আমি যাচ্ছি। এখন এই যে এক এরিয়ার যে সারফেসটুকু নিল, এই সারফেসটা কত, এই এক এরিয়ার সারফেসটা, এখানে ডি ডি ডেপথের একটা পিট, ডি ডেপথের এক এরিয়ার সারফেসে ডি ডেপথের একটা পিট, সে this one is D, this one is D, এরকম ডি ডেপথের পিট সে সার্টেন পিরিয়ড ধরে টেস্ট করার পরে তারপর সারফেস যখন দেখলো তা সে পেল কি যে ডি ডেপথ, সরি সারফেস এরিয়া এক, বেশি নেওয়া যাবে না, এক, সো ডি ডেপথের পিট পেল ডি। এবারে এ যদি এক সারফেস এরিয়া না নিয়ে সারফেস এরিয়া 4 নেয়, এই স্যাম্পলটা 4 গুণ বড় হয়, সো এইটা মনে করো সেই 4 গুণ বড়। আমি আর বিকাশ সহ দেখাচ্ছি না, এটা এরিয়া, সারফেস এরিয়া 4। এখন একই এনভায়রনমেন্টে যখন এক এরিয়া নিল তখন ডি ডেপথ যে কটা পেল, 4 এরিয়া নিলে ডি ডেপথের ফিটিং কি সেইটাই পাবে, সেই কয়টাই পাবে, নাকি আরো বেশি পাবে, নাকি আরো কম পাবে? হোয়াট ইজ ইউর কনসেপশন? যদি ডেপথ গুলা মোটামুটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে বেশি পাবে। বেশি পাবে। অন্য কেউ কি দ্বিমত পোষণ করো? কেউ কিছু কথা বলছে না, তাহলে একমত পোষণ করে আমি ধরে নিলাম তাই বেশি পাবে, এবং বেশি হবে, ডেফিনেটলি বেশি হবে। সো 4 এরিয়া যেহেতু নেওয়া হয়েছে, তার এমন না যে এখানে দুইটা পেয়েছে বলে ওখানে তার 4 এরিয়া 4 গুণ, 4 দুগুণে 8টা পাবে, আরো বেশি পাওয়ার পসিবিলিটি আছে, আরো বেশি পাবে, বেশি করতে পারে। সো সে ওই ডি ডেপথের কয়েকটা পাবে। সো অল আর ডি। আর কি কিছু পেতে পারে? ডি ডেপথের বেশি কোনো পিটিং হতে পারে না এখানে? হোয়াট ইজ ইউর কনসেপশন? ডি ডেপথের বেশি পিটিং কি হতে পারে? হতে পারে। এবং এইটা যদি 1 এরিয়া না হয়ে 0.5 হতো, আরো কম হতো, তখন এই ডি ডেপথটা আরো ছোট হতেও পারত। সো যত আমি বেশি নিচ্ছি, ওই ডি ডেপথের ফিটিং হওয়ার টেন্ডেন্সি আরো বেড়ে যাচ্ছে। এমনকি ওই যে একটু আগে বললাম যে ওই ছবি দেখালাম, এই যে একটা আসলো, এটা হচ্ছে আনইউজুয়াল কেস। কেন এইগুলো এত বেশি এসছে? কারণ যে that environment is logical to produce this of the D depth, but that environment is not logical to produce this depth pit, সেই জন্য মাত্র একটা করেছে। এখানে হয়তো কোনো একটা ডিফেক্ট বা কিছু একটা ছিল, যে কারণেই ওই এনভায়রনমেন্টে এই একটা মাত্র এইটা হয়েছে। এনভায়রনমেন্টটা কনসিস্টেন্ট ছিল, লজিক্যাল ছিল টু প্রডিউস পিটস অফ ডি ডেপথ, সেই জন্য মেনি পিটস হ্যাভিং ডি ডেপথস হ্যাভ বিন প্রডিউসড। এনভায়রনমেন্টটা লজিক্যাল ছিল না এই D/2 ডেপথ করার জন্য, এটা লজিক্যাল ছিল না 3D ডেপথের জন্য, কিন্তু কোনো একটা কারণে এখানে হয়তো এনভায়রনমেন্টের কোনো একটা তোমার স্পেসিস, করোসিভ স্পেসিস এই জায়গায় একটু বেশি ছিল, অথবা মেটালের এই জায়গায় কোনো একটু ডিফেক্ট ছিল, সেই জন্য এই একটা হঠাৎ করে বেশি হয়েছে। আর এটা কম কেন হয়েছে? যে এই জায়গায় কোনো হয়তো মেটালের কোনো একটা প্যাসিভ ফিল্ম হয়তো তৈরি হয়েছিল কোনো কারণে, যে কারণে কম হয়েছে। সো লজিক্যাল হচ্ছে এইটা হওয়া, সেই জন্য এটা বেশি হয়েছে। এটা ইললজিক্যাল ছিল, সেই জন্য এটা কম হয়েছে। এটাও ইললজিক্যাল ছিল, কিন্তু সেটা হয়েছে। তো ইললজিক্যাল হ্যাপেনিং গুলো হওয়ার টেন্ডেন্সি যত মেটাল সারফেস এরিয়া বাড়বে তত বেশি বাড়বে। কনসেপ্টটা বুঝেছ?
সো যত মেটাল সারফেস এরিয়া বেশি হবে তত ইললজিক্যাল হ্যাপেনিং গুলো ঘটার টেন্ডেন্সিটা বাড়বে। সো একটা বেশি 2D ডেপথের একটা ঘটার সম্ভাবনা আছে 4D, যখন 4 এরিয়া নেওয়া হচ্ছে। হ্যাঁ, ছোট ঘটারও সম্ভাবনা আছে, কিন্তু ওটা আমাদের কনসার্ন না। তার মানে একই এনভায়রনমেন্টে কি হচ্ছে, একই এনভায়রনমেন্টে যখন আমি এরিয়া 4 গুণ বাড়িয়ে দিচ্ছি, there is a possibility that 1 2D depth pit will produce। আর হচ্ছে কি, এটা হচ্ছে একটা, সো দিস উইল বি ডেঞ্জারাস একটা। আরেকটা কি, যে এখানে যখন আমি ল্যাবে টেস্ট করছি 1 এরিয়া নিয়ে, তখন যে দুইটা পিট হচ্ছে ডি ডেপ। আমি ইন্সপেক্ট করার সময় আমি ইঞ্জিনিয়ার, আমি দুইটাও মিস করে যেতে পারতাম। দুইটা মিস করে আমি বলতাম কি, যে এই এনভায়রনমেন্টে এটার কোনো পিটিং হয় না, কোনো করেকশন হয় না, সো দিস ম্যাটেরিয়াল ইজ আউটস্ট্যান্ডিং ইন দিস এনভায়রনমেন্ট। আমার রিপোর্টটা তো তাই। কিন্তু যখন আমি ল্যাবে 4 টাইমস এরিয়া নিয়ে করলাম, তখন এখানে কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা, আমি 5টা মিস করবো না, লজিকটা বলে না। এখানে 2টা আছে বললে আমি 2টা মিস করতে পারি, 5টা হলে আমি 5টা মিস করবো না। 4 না নিয়ে যদি আরো বেশি নিতাম তাহলে 50টা হতো, আমি 50টা মিস করবো না। ফলে there is no possibility to miss this detail। এটা আমি মিস করবো না, ডেফিনেটলি মিস করবো। এবং আরো আমি কি, there is a possibility to find this two depth। এটা ঘটলে একটা পসিবিলিটি আমি পেলেও তো পেতে পারি, তো নাও পেলাম, কিন্তু এখানে তো ঘটেই নি। তাহলে এইবারে এইটাতে আসো, দেখো এইদিকে হচ্ছে প্রবাবিলিটি, এইদিকে দেওয়া হচ্ছে প্রবাবিলিটি অফ এ পিট অফ এ গিভেন ডেপথ। একটা পার্টিকুলার একটা ডেপথ ঘটার প্রবাবিলিটি, সেটা ওয়াই এক্সিস এ রাখা হচ্ছে, আর এক্স এক্সিস এ রাখা হচ্ছে স্পেসিমেন এরিয়া, আরবিট্রারি ইউনিট। এখানে কি বলা হচ্ছে, যখন আমি স্পেসিমেন এরিয়া 1 নেওয়া হলো, তখন ডি ডেপথের পিট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2 মানে কি, পার্সেন্টেজে নিলে 20%। আর 2D বা 3D ডেপথের প্রবাবিলিটি হচ্ছে এই পরিমাণ, অনেক কম, হয়তো ঘটবেই না, দেখাই যাবে না, ঘটবেই না। কিন্তু যখন সারফেস এরিয়া 4 গুণ নেওয়া হচ্ছে, তখন ডি ডেপথের প্রবাবিলিটি 100, 1 মানে 100, 4 গুণ নেওয়া হলে 100, অনেক ডি ডেপথ হবে। এখানে 2টা মিস করলেও আমি ওই অতগুলো মিস করার কোনো সম্ভাবনা নেই, অথবা আমি ধরতে পারবো। আর কি, হোয়াট অ্যাবাউট দ্য প্রবাবিলিটি অফ 2D, আমি 2D ও পাবো 90% প্রবাবিলিটি, 0.9, এটা ডেঞ্জারাস। 3D ও পাবো, 3D কত পাবো, 8% পাবো, 40% পাবো, 40%। তার মানে ল্যাবে আমি যখন টেস্ট করব, আমি যত বড় সারফেস এরিয়া নেব, তত বেশি আমার রিপোর্টটা মোর অ্যাকুরেটের দিকে যাবে না? করো, হ্যাঁ, বোঝা গেছে তো কনসেপ্টটা, তত বেশি অ্যাকুরেটের দিকে। এখন ল্যাবে তো ওই এরিয়া নিয়ে আমি তো ল্যাবে টেস্ট করতে পারবো না, যে এরিয়াটা রিয়েল সিচুয়েশন আছে। তার মানে আমি যত বড় নিয়ে করি না কেন, আমি অ্যাকুরেসির দিকে যাবো ঠিকই, কিন্তু এক্সাক্ট সার্ভিস অবস্থাকে আমি বলতে পারবো না, ডেফিনেটলি পারবো না, কারণ এক্সাক্ট সার্ভিস ওর এরিয়া তো অনেক বড়। এইটাই আগেরটাতে বলা হচ্ছে পিট ডেপথ is a function of sample size এর উপর ডিপেন্ড করে। 0.2 probability, that is 20% probability of a pit depth D pit depth probability occurring on a sample with area 1। যখন 1 এরিয়া নিচ্ছে, তখন D depth এর পিট পাওয়ার পসিবিলিটি বা ঘটার পসিবিলিটি 20%, বাকিগুলো 0-র কাছাকাছি। যখন আমি ওইটাকে 4 গুণ বাড়িয়ে নিচ্ছি, 4 times larger specimen, তখন ওই সেম ডেপথের প্রবাবিলিটি হচ্ছে 1, that is 100%। Pit of this depth will occur
দিস ডেপথ মানে হচ্ছে ডি। অলসো টুয়াইস ডি ডেপথ যেটা ডেঞ্জারাস, ডি থেকে ডি ডেঞ্জারাস, তার প্রবাবিলিটি হচ্ছে 90% চান্স দ্যাট পিট অফ টুয়াইস ডি ডেপথ উইল অকার। সো এইটাই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েশন এবং কমপ্লিকেশন। তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওই ইন্ডাস্ট্রি যে রুটিন যে সাইজ, পুরো সাইজ আমি ল্যাবে এনে টেস্ট করতে পারবো না, আবার ওই ইন্ডাস্ট্রিতে যে ওপেন এনভায়রনমেন্টে ওই পুরো সাইজ একসঙ্গে টেস্ট করতে পারবো না। তার মানে আমি যে রিপোর্ট দিই না কেন, রিপোর্টের ভিতরে একটা কমপ্লিকেসি থেকেই যাবে, আনসার্টিনিটি থেকেই যাবে। সেই জন্য কনক্লুশনটা হচ্ছে অ্যাটেম্পটস, আমি যে অ্যাটেম্পট কি করলাম ল্যাবে টেস্ট করে, এবং এটাই ইউজুয়াল অ্যাটেম্পটস, সবকিছু ল্যাবে টেস্ট করা হয়, ল্যাবে টেস্ট করে রিপোর্ট দেওয়া হয়। Attempts to predict a large plant life on the basis of tests conducted on a small lab is unwise. Large planter লাইফ কত হবে সেটা আমি ল্যাবে টেস্ট করে, ছোট সাইজ নিয়ে টেস্ট করে আমি যে রিপোর্ট দিব, that is the unwise report. That will not be effective report. সেটা হচ্ছে পিটিং এর সমস্যা। That's why pitting is very dangerous. এটা হচ্ছে আমাদের অজানা শত্রু, অজানা শত্রু খুবই ডেঞ্জারাস। জানা শত্রু থেকে আমি প্রোটেকশন নিতে পারি, অজানা শত্রু থেকে প্রোটেকশন নিতে পারি। So fitting in at autocatalytic nature of pitting corrosion, আমরা কিভাবে evaluate করব তার কমপ্লিকেসি গুলো বললাম, এবং কেন ডেঞ্জারাস, এই জন্য ডেঞ্জারাস, যেটা অনেক কমপ্লিকেসি আছে, অনেক আনসার্টেনিটি আছে। নাও ইজ মেকানিজম, কিছু মেকানিজম, এই মেকানিজমটা কিছু না, একটা ক্রেভিস করেশন যে মেকানিজম সেটা বলবো, সেটাই হচ্ছে মেকানিজম। দেখো, পিটিং বাই ডেফিনিশন ইটস লাইক এ ক্রেভিস। ক্রেভিস বলা হচ্ছিল কি, যে একটা ওপেনিং যেখানে লিকুইড ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে, এটা ব্যাপারটা তাই, এরকম একটা ওপেনিং, হ্যাঁ, বাইরের এনভায়রনমেন্ট এখানে ঢুকে যাবে, এত দূর ঢুকে যাবে, যত ন্যারো হচ্ছে তত এটা বেরিয়ে আসে ডিফিকাল্ট। সো এর মেকানিজমও ওইটা, সেটা এখানে দেখানো হয়েছে। এবং ক্রেভিস করেশনের মেকানিজমও বলা হচ্ছে অটোক্যাটালাইটিক, সো এটাও অটোক্যাটালাইটিক। তো এখানে সেই জিনিসগুলো দেখানো হয়েছে, এটা আমি অমিট করে যাব। এই যে মেটাল কি হচ্ছে, মেটাল অক্সিডেশন হয়ে M+ হলো, আর ইলেকট্রন, এখানে ছবিটা আমি বলবো ঠিক মতো দেওয়া হয়নি। এই পিট, একটা পিটের এই যে কি সমস্যা হয়েছে, ডেপটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে ওই ওপেনিং থেকে। এটা বই থেকে, তোমাদের কোন টানার বইয়ের কপি, এটা আরো এরকম নিচের দিকে গেলে বোঝানোর জন্য এরকম বড় করে দিয়েছে, কিন্তু এটা আরো লম্বা হলে ভালো হয়, সো বোঝার জন্য ওরা এরকম করেছে। সো M+ হচ্ছে, আর যে ইলেকট্রন, এটা অক্সিডেশন হয়ে M+ হচ্ছে, ইলেকট্রনটা কি করছে, ইলেকট্রনটা বাইরে চলে যাচ্ছে। বাইরে কেন চলে যাচ্ছে, যে এখানে যে লিকুইডটা আছে সেখানে ডিজলভ অক্সিজেন নাই, সো বাইরে ডিজলভ অক্সিজেন নিয়ে OH- হচ্ছে। সো M+ গুলো সব ভিতরে হচ্ছে, OH- গুলো সব বাইরে হচ্ছে, আর ভিতরে M+ এর কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, সো অনেক কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। সেই M+ কে ব্যালেন্স করার জন্য বাইরে থেকে ক্লোরিন আসছে। সো বাইরে থেকে যখন ক্লোরিন আসলো তখন M+, আর ভিতরে H+ আছে, পানি আছে যেহেতু, তাহলে H+ আর ক্লোরিন মিলে কি হচ্ছে, HCl তৈরি হচ্ছে। HCl তৈরি হওয়া মানে ভিতরটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, যত অ্যাসিডিক হচ্ছে তত বেশি আবার M+ হচ্ছে, এন্ড সো অন। তো আগেরটাই ঠিক আমি যাচ্ছি না, ওই যে আগের অক্সিডেশন রিঅ্যাকশন বলা হয়েছিল এইটা, সো M+ হয়, আর কি হয়, রিডাকশন রিঅ্যাকশন, ওই ডিজলভ অক্সিজেন দিয়ে OH- হয়, ডিজলভ অক্সিজেন যখন কমে যায় OH- তো হতে পারে না, ভিতরে পিটিং এর ভিতরে M+ সারপ্লাস হয়, M+ চলতে থাকে, তখন ওইটাকে ব্যালেন্স করার জন্য বাইরে থেকে ক্লোরিন আসে, সো M+ আর ক্লোরিন আর ওর ভিতরে পানি আছে, মিলে MOH হাইড্রোলাইসিস বলা হয়, পিপিটি পরে আর HCl তৈরি হয়। যখন HCl তৈরি হয় তখন এই জায়গাটা কি হচ্ছে, করসিভনেস আরো বেড়ে যায়, খুব দ্রুত বেগে তখন আবার M+ তৈরি হয়।
এই সিস্টেমটা চলতে থাকে। এটা সাইক্লিক, এই সিস্টেমটা চলতে থাকে। দ্যাটস হোয়াই ইট ইজ অটো ক্যাটালাইটিক। সো একই ধরনের মেকানিজম হচ্ছে, একই ধরনের। কিন্তু ক্রেভিসে বলা হয়েছে, ক্রেভিস করেশনে বলা হয়েছে যে কি একটা প্লেট মেকানিজমে যেটা বলা হয়েছিল, একটা প্লেট আর একটা প্লেট, এই দুটাকে কি করা হয়েছিল, এখানে রিবেট জয়েন্ট ছিল। সো দেয়ার ইজ এ ক্রেভিস হিয়ার। সো এর ভিতরে ঢুকেছে। এখানে তো কোনো ক্রেভিসের কন্ডিশন দেওয়া হয়নি, তাহলে এর মতো হলো কেন? সো ক্রেভিসের কোনো কন্ডিশন দেওয়া হয়নি, কিন্তু ক্রেভিসের মতো কোনো উইক পয়েন্ট ছিল। পিটিং মে অকার at any point because of the surface scratch. এই যে সারফেস ছিল, হয়তো এই সারফেস এই জায়গাটায় কোনো স্ক্র্যাচ একটা ছিল, দ্যাট একটা দাগ ছিল, দ্যাট স্ক্র্যাচ অ্যাক্টস অ্যাজ এ উইক পয়েন্ট। সো ওখান থেকে পিটিংটা শুরু হয়েছে। সো ক্রেভিস থাকে না, কিন্তু অন্য কোনো ডিফেক্ট থাকতে পারে, একটা সারফেস স্ক্র্যাচ থাকতে পারে, ক্রিস্টালোগ্রাফিক কোনো ডিফেক্ট ছিল ওই পয়েন্টটাতে, এমার্জিং ডিসলোকেশনাল ডিফেক্ট, অথবা ভেরিয়েশন ইন মেটাল অর সলিউশন কম্পোজিশন, অথবা কি যে মেটালের সারফেস সব জায়গায় একরকম না। সো ওই যে ফেরাইট, পারলাইট ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় যে জিনিসটা ছিল, অথবা কোনো ইম্পিউরিটিও থাকতে পারে। ফেরাইট পারলাইট বললে তুমি বলবা যে স্যার পারলাইট তো এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, সব জায়গায় হয়তো ফিটিং শুধু এখানে হয়, বিভিন্ন জায়গায় আছে, সেটা হতে পারে। আবার এই জায়গায় হয়তো কোনো ইম্পিউরিটি ছিল, যে ইম্পিউরিটিটা উইক পয়েন্ট হিসেবে কাজ করেছে। সো এখান থেকে ফিটিং দেখা গেছে, এখান থেকে ফিটিং দেখা গেছে। সো এই কারণ হতে পারে যে সমস্ত জায়গায় ফিটিং দেখা যায়। এখানে কোনো ক্রেভিস থাকার কোনো শর্ত নেই, একটা স্ক্র্যাচ ছিল, অথবা ক্রিস্টালোগ্রাফিক ডিফেক্ট ছিল, অথবা মেটালের কম্পোজিশনের কোনো ভেরিয়েশন ছিল, অথবা এগুলো কোনোটাই ছিল না। এখানে যে এনভায়রনমেন্ট আছে, এটা কোনো অ্যাসিডিক এনভায়রনমেন্টের ভিতর ডুবানো থাকতে পারে মেটালটা, সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টের কনসেন্ট্রেশন সব জায়গায় সমান ছিল না। এই জায়গাটা মোর করসিভ কোনো কম্পোজিশন ছিল, যে কারণে এই জায়গাতে সলিউশন কম্পোজিশন। সো মেটালের ভেরিয়েশন হতে পারে, মেটালের কম্পোজিশনের ভেরিয়েশন হতে পারে, অথবা উপরে যে সলিউশন আছে সেই সলিউশনের কম্পোজিশনের ভেরিয়েশন হতে পারে। তাহলে পিটিং এর সাথে ক্রেভিসের একটা মেকানিজমের তো ডেফিনেটলি একটা মিল আছে। পার্থক্যটা কি? ক্রেভিসের জন্য ক্রেভিস থাকা শর্ত, কিন্তু পিটিং এর জন্য পিটিং থাকা শর্ত না। এটা মনে রাখতে হবে, এবং একটা তুলনামূলক আলোচনা পরে আছে। সো তাহলে আমরা পিটিং করেশন কিভাবে আমরা কমাতে পারি, বলা হচ্ছে যে যেহেতু মেকানিজম এক, সো ক্রেভিস করেশন কমানোর যে সমস্ত মেথড আছে, সেই সমস্ত মেথড অ্যাপ্লাই করলে পিটিং কিছুটা কমে যেতে পারে। জেনারেলি বলা হচ্ছে, জেনারেলি সেটা অ্যাপ্লাই করো। কিন্তু দিস ইজ নট সাফিসিয়েন্ট অ্যাট অল। এটা করেই বসে থাকলে হবে না, কারণ ওইটাকে বলা হচ্ছে ভেরি মাচ ডেঞ্জারাস, এবং অনেক আমরা আনসার্টেনিটির ভিতরে থাকি। এটা একটা সিম্পল একটা মেথড, এটা করো, যেহেতু মেকানিজমটা এক। তোমাকে কি করতে হবে তাহলে? তোমাকে এনশিওর হওয়ার জন্য অ্যাজ এন ইঞ্জিনিয়ার, অ্যাজ এন স্কিল ইঞ্জিনিয়ার, অ্যাজ এন স্কিল করেশন ইঞ্জিনিয়ার, তোমাকে টেস্ট করে দেখতে হবে যে এনভায়রনমেন্টে তুমি রাখবা, সেই এনভায়রনমেন্টে কোন ম্যাটেরিয়ালটা ফিটিং শো করে না, অথবা ফিট হওয়ার কোনো টেন্ডেন্সি শো করে না, সেই ম্যাটেরিয়াল দিয়ে তোমাকে ওই প্ল্যানটা বানাতে হবে অথবা ইউজ করতে হবে। তুমি যে এনভায়রনমেন্টে রাখতে চাচ্ছ, যে এনভায়রনমেন্টে কোনো মেশিনারি রাখতে চাচ্ছ, সেই মেশিনারির ম্যাটেরিয়ালটা তোমাকে আগে টেস্ট করে দেখতে হবে যে ওই এনভায়রনমেন্টে কোনো ফিটিং হয় কিনা, অথবা কোনো ফিটিং এর টেন্ডেন্সি শো করে না। যদি না এটা না হয়, তখন তুমি অনেকটা ওভারশিওর, তখন তুমি ওই প্ল্যান্ট ওই ম্যাটেরিয়াল ইউজ করো। যেমন একটা গাইডলাইন আছে, আমরা 18.8 ভেরি ওয়েল নোন এসএস স্টিল 18.8 ভেরি ওয়েল নোন, এটাকে সংক্ষেপে 304 বলা হয় এসএস। সমস্ত ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার এগুলো জানে, তাকে 304 বলতে সে বুঝে ফেলে ইটস 18.8, 18% ক্রোমিয়াম, 8% নিকেল, ভেরি ওয়েল নোন। কিন্তু এটা HCl সলিউশনে এটা প্রোটেকশন দেয় না। পিটিং করেশনেও এটা ফিটিং করেশন হয় যে একটা ছবি দিয়ে দেখানো হয়েছে আজকে।
এখন ওই 18.8 এর ভিতরে যদি 2% মলিবডেনাম দেওয়া হয় তখন হয়ে যায় 18.82 স্টেনলেস স্টিল। এটাকে তখন বলা হয় 316। সবাই জানে 316 মানে কি, সব মানে অল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার। দিলে 2% molybdenum দিলে তার pitting resistance results in a large increase in pitting resistance. Pitting resistance অনেক। So আমরা যেখানে pitting এর পসিবিলিটি আছে সেখানে 18.8 না দিয়ে আমরা 18.82 দেবো, অথবা 304 না দিয়ে আমরা 316 দেবো। Best procedure হচ্ছে is to use materials that are known not to pit in the environment. So মূল কথা হচ্ছে যে আমাকে যে এনভায়রনমেন্ট আমরা ইউজ করব সেই এনভায়রনমেন্টে যে ম্যাটেরিয়ালটা কোনো রকম ফিটিং হয় না সেই ম্যাটেরিয়ালটা ইউজ করা। উপরের গুলো গাইডলাইন, সেই ম্যাটেরিয়ালটা ইউজ করতে হবে, তাহলে আমাকে আনসার্টেনিটি ডেঞ্জারাস অবস্থা। তা এরকম আর একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে ইনক্রিজিং পেটিং রেজিস্ট্যান্স হচ্ছে এইদিকে 304 থেকে 316 একটুকে দেখানো হলো, এটা হচ্ছে 18.8 আর এটা হচ্ছে 18.82 হচ্ছে মলিবডেনাম, 2% হচ্ছে মলিবডেনাম। তা 18.8 থেকে 18.82 এর ফিটিং রেজিস্ট্যান্স ভালো, অথবা 304 থেকে 316 এর ফিটিং রেজিস্ট্যান্স ভালো। এর থেকে আরো ভালো হচ্ছে দিস ওয়ান, এগুলো হচ্ছে খুব দামি দামি অ্যালয়। তার এটা থেকে আরো ভালো হচ্ছে হ্যাস্টালার সি, এটা থেকে আরো ভালো হচ্ছে টিটেনিয়াম, এটাকে বলা হয় ইউনিক ম্যাটেরিয়াল। টিটেনিয়াম আর টাইটানিয়াম এগুলোকে ইউনিক ম্যাটেরিয়াল বলা হয়। ইউনিক ম্যাটেরিয়াল মানে অলমোস্ট দে হ্যাভ অল টাইপস অফ corrosion resistance in every environment, অলমোস্ট ইউনিক। টিটেনিয়াম, টাইটানিয়াম এগুলো হিউম্যান বডির ভিতরে আমাদের যে বায়োম্যাটেরিয়াল ডেভেলপ হয়, হিউম্যান বডির ভিতরে কারো কোনো হাড় ভেঙে গেছে, তো বায়োম্যাটেরিয়াল দেওয়া হয়, ওই হাড়টাকে অপারেশন করে রিপ্লেস করে হয়তো বায়োম্যাটেরিয়াল দেওয়া হয়। হিউম্যান বডি খুব সেন্সিটিভ ব্যাপার, ওর ভিতরে যাতে কোনো রকম করশন না হয়, এবং সেখানে কি আছে, সেখানে ময়েশ্চার আছে, অতএব করশনের সেল তৈরি হবে, কিন্তু কোনো ধরনের করশন হলে চলবে না, মারা যাবে। তাহলে বারবার অপারেশন করে ওই জিনিস রিপ্লেস করা যাবে, সেজন্য বায়োম্যাটেরিয়াল তৈরি করা হয় টিটেনিয়াম, টাইটানিয়ামের সাথে। সো এটা একটা গাইডলাইন অফ ইনক্রিজিং পিটিং রেজিস্ট্যান্স। অ্যাডিং ইনহিবিটরস ইজ সামটাইমস হেল্পফুল। ইনহিবিটরের মানেটা আমরা জানি, মনে আছে ইনহিবিটর কি বলতো কেউ? আর ওই যে অ্যাটমসফিয়ারের সাথে রিঅ্যাকশন করতে হয়, যারা অ্যাটমসফিয়ারের রাইট, অ্যাটমসফিয়ারের অ্যাগ্রেসিভনেসটাকে কমিয়ে দেয়। সো এটা তো আমরা হিউম্যান বডিতে ডেফিনেটলি ইউজ করতে পারবো না, তবে অন্য এনভায়রনমেন্টে আমরা ইউজ করতে পারবো, সে সামটাইমস হেল্প করবে। মূল কথা হচ্ছে আমাকে কিছু ধারণা তো থাকতেই হবে, আর মূল কথা হচ্ছে যে এনভায়রনমেন্টে যে ম্যাটেরিয়াল কোনো ফিটিং শো করে না সেই ম্যাটেরিয়াল সেই এনভায়রনমেন্টে আমাদেরকে ইউজ করতে হবে। সময় শেষ, এই লাস্ট স্লাইড ছিল, লাস্ট স্লাইডটা নেক্সট ডেতে, মানে দুইটার ভিতরে তোমাদের 11টা ক্লাস আছে না? ল্যাব আছে স্যার একটা, এই শেষ করে দিই। দুটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে আমরা দেখলাম ইয়ে হচ্ছে আইডেন্টিক্যাল, মেকানিজম হচ্ছে আইডেন্টিক্যাল দুটা, পিটিং আর ক্রেভিস। পিটিং ইজ এ স্পেশাল টাইপ অফ ক্রেভিস করেশন। তাহলে ক্রেভিস করেশনের জন্য একটা ক্রেভিস লাগে, আর পিটিং এর জন্য কোনো ক্রেভিস লাগে না, কিন্তু ওই যে কোনো ডিফেক্ট থাকতে হবে, সেটা এইখানে বলা আছে। পিটিং ইজ এ সেলফ ইনিশিয়েটিং ফর্ম অফ ক্রেভিস করেশন। হ্যাঁ, নিজে নিজেই ক্রেভিস তৈরি করে, সেলফ ইনিশিয়েটিং। ইট ডাজ নট রিকোয়ার ক্রেভিস এর প্রয়োজন নেই, ইট ক্রিয়েটস ইটস ওন। সে নিজে নিজেই তার ভিতর তৈরি হয়ে যায়, ওইসব ডিফেক্ট থাকার কারণে ক্রেভিস তৈরি হয়ে যায়। আর এটাকে বলা হচ্ছে যে systems that show pitting attack are particularly susceptible to crevice corrosion. যেটার ভিতরে পিটিং হয় সেটা অবশ্যই ক্রেভিস করেশন হবে, কিন্তু যেটাতে ক্রেভিস হয় সেটাতে পিটিং নাও হতে পারে। রিভার্স ইজ নট অলওয়েজ কারেক্ট, নাও হতে পারে, হতেও পারে। সো এটি হচ্ছে ডিফারেন্স, মূল ডিফারেন্স হচ্ছে এইটা। মেকানিজম হচ্ছে এক, সিমিলারিটি, আর ডিসিমিলারিটি হচ্ছে ক্রেভিসের জন্য একটা ক্রেভিস দরকার, পিটিং এর জন্য কোনো ক্রেভিস দরকার নেই। নিজস্ব ইনহারেন্ট কোনো ডিফেক্ট আছে, সেখান থেকেই সে নিজে নিজে ইনিশিয়েটিভ হয়ে যায়।
ফিটিং কারেকশন আমাদের এখানে শেষ। হেস্টালয়, তারপরে যে আরো যে দুই তিনটে ছিল নিওনেল, এগুলা কি স্যার অন্য ধাতুর অ্যালয়? Right. এটা স্টিল না, আয়রন আছে কিন্তু নট আয়রন বেজ অ্যালয়, এগুলো অন্য বেজ অ্যালয়। এগুলো কি আমার অত জানা নেই, এগুলো দেখতে হবে। খুব দামি অ্যালয় এগুলো, তোমাদের আপাতত নামগুলো মনে রাখতে হবে এবং এই গাইডলাইন। স্যার আমাদের মনে হয় মিডটা একটু আগাবে, তো আপনি কি মিডের পরে সিটি নেবেন? মিড আগামী মানে মিড তো 14 তারিখ থেকে না 13 তারিখ পর্যন্ত ক্লাস না? আর ওরকমই কথা ছিল, কিন্তু মানে আমি আর কি আনঅফিসিয়াল, এখনো নোটিশ আসে নাই, আনঅফিসিয়ালি শুনছি যে মিড আগানোর কথা আর কি। এখন কথা মানে কি সামনের সপ্তাহ থেকে মিড, শনিবার থেকে? শুনছি আর কি স্যার, এখনো কনফার্ম না, মানে নোটিশ আসে নাই। কি হবে না হবে ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে মিড টার্মের পরে যে উইকে হবে সেই উইকে আমরা নিব। হ্যাঁ, খুললে ডেফিনেটলি শনিবারের দিকে খুলবে, মাঝপথে তো আর খুলবে না, বুধবারের দিকে নেবো। ঠিক আছে স্যার, হেস্টালয় আর টাইটানিয়াম এই দুই ম্যাটেরিয়ালকে কি স্পেশাল নাম জানি বলেছিলেন? ইউনিক। টাইটানিয়াম, ট্যান্টালাম এগুলোকে বলা হয়, এগুলোর করেশন রেজিস্ট্যান্স হচ্ছে ইউনিক, ইউনিক করেশন রেজিস্ট্যান্স, ইউনিক করেশন রেজিস্ট্যান্স। ইউনিক করেশন রেজিস্ট্যান্স মানে করেশন রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো টাইপের করেশনের রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল, রেজিস্ট্যান্ট। ইউনিক হচ্ছে যে কোনো এনভায়রনমেন্টে তার করেশন ভালো এবং যে কোনো টাইপের করেশনের এগেনস্টে সে ভালো একটা গার্ড দেয়। সেই জন্য এগুলো দিয়ে বায়োমেটেরিয়াল তৈরি হয়। হিউম্যান বডিতে খুব সেন্সিটিভ, ওখানে কোনো ধরনের করেশন হওয়া চলবে না। রোল কল করছি আমি। Roll number 1. Yes, sir. 2. Yes, sir. 3. 3. Yes, sir. 4. Yes, sir. 5. 5. Yes, sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir. 14. 14. Roll number Yes, 14. sir. 9. Yes, 15. sir.